আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর এখনকার সংবাদে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনে তাফসিল ঘোষণা করবে ইসি, পোস্টাল ব্যালটে ভোট দেবেন প্রবাসীরা। সুন্দরভাবে নির্বাচন করা প্রধান কাজ বললেন প্রধান উপদেষ্টা। সংস্কার এবং মানবতা বিরোধী অপরাধের বিচারেও অগ্রাধিকার। নভেম্বর ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান, বললেন হুমায়ুন কবির। নির্বাচনে বিজয়ী হলে হবেন প্রধানমন্ত্রী মন্তব্য। বিকেলে চাঁদাবাজি নিয়ে ফেসবুক লাইভের পর রাতে গজিপুর চৌরাস্তা প্রকাশ্যে এক সাংবাদিককে নৃশংসভাবে খুন, এখনও গ্রেপ্তার হয়নি কেউই। দেখানোর জন্য করা বিচারের সব পক্ষই ক্ষতিগ্রস্ত হয় মন্তব্য। গণ অভ্যুত্থানে আহতদের দলীয়ভাবে বিভক্ত না করে ক্ষতিপূরণের তাগিদ। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে নোয়াখালীতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, হুমকিতে থাকা সভ্যতা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা। Inbuilt German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবার নিয়ে যাচ্ছে বিস্তারিত আয়োজনে। ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তাফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নবম কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এই সিদ্ধান্ত জানান। সভায় আগামী সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি, গণপ্রতিনিধিত্ব আদেশ, আরপিও সংশোধন, প্রবাসী ভোটারদের ভোট গ্রহণ এবং এআইয়ের অপব্যবহার নিয়ন্ত্রণ ও প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা হয়। যাযাবর মিন্টু রিপোর্ট। জুলাই ঘোষণাপত্রে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সময় ঘোষণার পরই ইসিতে শুরু হয় ভোট গ্রহণের তোড়জোড়। পরে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে নির্বাচন আয়োজনের জন্য চিঠি পেয়েছে ইসি। এ নিয়ে বৃহস্পতিবার সভা করেছে ইসি। আমাদের পক্ষ থেকে ঘোষণাটা আসবে 2 মাস আগে, আনুমানিক যেদিন আমরা শিডিউল ঘোষণা করব। তো আপনারা ধরেই নিতে পারেন এই শিডিউল ঘোষণার কাজটা আমাদের ডিসেম্বর মাসের প্রথমার্ধেই আপনারা পাবেন। নির্বাচনে ড্রোন ব্যবহারের বিষয়ে ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচনে কেউই এমনকি গণমাধ্যমও ড্রোন ব্যবহার করতে পারবে না। ড্রোন এবং কোয়াডকপ্টার এই ধরনের কোনো কিছু কোনো প্রার্থী বা তার এজেন্ট বা কোনো কেউ ব্যবহার করতে পারবেন না। নির্বাচন কমিশনের ব্যবহার করার কোনো প্রয়োজনীয়তা যদি আসে তখন সামনে আমরা আলোচনা করব। না, গণমাধ্যমও পারবে না এটা। প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এছাড়া 31শে অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তারা আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন। প্রবাসে আমাদের বাংলাদেশি ভোটার যারা আছেন তাদের এবারে ইনশাল্লাহ ভোট দেওয়া আমরা নিশ্চিত করতে চাই এবং এবারের মাধ্যমটা হবে পোস্টাল ব্যালট। বেলা 11 থেকে শুরু হয়ে সভা চলে সন্ধ্যা 7টা পর্যন্ত। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। সুন্দরভাবে নির্বাচন করা সরকারের প্রধান কাজ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনের পাশাপাশি সংস্কার এবং মানবতা বিরোধী অপরাধের বিচারকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। জাতীয় নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার পর সচিবালয়ে প্রধান উপদেষ্টার প্রথম অফিস। মন্ত্রিপরিষদ বিভাগে উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি জানান, এখন থেকে সরকারের প্রধান অগ্রাধিকার সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। এজন্য সকলকে যার যার দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিকদের বলেন, নির্বাচনের নির্দিষ্ট তারিখ নির্ধারণ করবে নির্বাচন কমিশন। ইন্টারিম গভর্নমেন্টের কাউন্সিল অফ অ্যাডভাইজারদের মূল এখন ফোকাস হচ্ছে নির্বাচন।
অবশ্যই আমাদের রিফর্ম এবং আমাদের ট্রায়াল, যেটা জুলাই অগাস্টে যে হত্যাকাণ্ড হলো, সেটার ট্রায়ালটা আমাদের একটা বড় দায়িত্ব। কত বেশ সংখ্যক আমরা আনসার, পুলিশ এবং ইভেন মিলিটারি ট্রুপস আমরা কত বেশি নিয়োজিত করতে পারি সেটা খতিয়ে দেখা হচ্ছে। অ্যাডভাইজার বারবার বলছেন আমাদের সমস্ত চেষ্টা থাকবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো ইলেকশনগুলোর একটা যাতে আমরা অর্গানাইজ করতে পারি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সরকারের অন্যতম অগ্রাধিকার বলে জানান প্রেস সচিব। আমরা চাই উনি যেই তার বিরুদ্ধে যে অভিযোগগুলো সেটার জন্য উনি ন্যায় বিচার পান, সেটা আমরা চাই। এটা আমাদের এই গভর্নমেন্টের একটা টপ প্রায়োরিটি। বৈঠকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত শিক্ষক মাহারিন চৌধুরীর নামে শুধু শিক্ষকদের জন্য বিশেষ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়। 11টি সংস্কার কমিশনের 121টি সুপারিশ অল্প সময়ে বাস্তবায়ন সম্ভব বলেও জানানো হয় বৈঠকে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। নভেম্বর-ডিসেম্বরের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলেও জানিয়েছেন তিনি। বিকেলে সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার এলাকাবাসীর উদ্দেশ্যে আয়োজিত এক সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, আন্তর্জাতিক মহলে বিএনপির প্রতি আগ্রহ বেড়েছে এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সম্প্রতি তারেক রহমানের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, বৈঠকটি ছিল সৌজন্যমূলক। যে এই বছর উনি আসতেছে ডিসেম্বরের ভিতরেই উনি আসবে, মানে নভেম্বর-ডিসেম্বরের ভিতরেই চলে আসবে। না, এখানে কোনো তেমন বাধ্যতা নাই। এখানে পলিটিক্যাল সিকিউরিটি কিছু সেন্সিটিভিটি আছে, যেহেতু উনি একজন প্রধান দলের রাজনৈতিক নেতা, আগামীতে প্রধানমন্ত্রী হওয়ার চান্স খুব বেশি। স্বাভাবিকভাবে তাকে ঘিরে একটা সিকিউরিটির ব্যাপার আছে। তো এটা রাষ্ট্রের দায়িত্ব। তো রাষ্ট্র খুব সুন রফিক সাহেব তো বলছেন যে এখন প্রধান কাজটাই হবে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে নির্বাচন ফেব্রুয়ারিতে দেওয়া। গাজীপুর চৌরাস্তায় প্রকাশ্যে মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন নামে এক সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত 8টার দিকে মহানগরী চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর স্টাফ রিপোর্টার ছিলেন। স্থানীয়রা জানান, তুহিন রাত 8টার দিকে নিজ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে লেখেন, যেমন খুশি তেমন রাস্তা পার হওয়া দৃশ্য গাজীপুর চৌরাস্তা। এর আগে বিকেলে গাজীপুরের চাঁদাবাজি নিয়ে ফেসবুক লাইভ করেন তুহিন। এরপর তিনি মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে লোকজনের সামনেই কুপিয়ে ও গলা কেটে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তবে কারা কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানার চেষ্টা চলছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, দক্ষিণ বা উত্তরপন্থী নয়, বিএনপি মধ্যপন্থী দল। রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক পার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাই যেন এক জায়গায় বসতে পারে সেরকম পরিবেশ সৃষ্টিতে কাজ করবে বিএনপি। ভবিষ্যতে জাতিকে এগিয়ে নিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ভিশনকে বিএনপি গ্রহণ করবে। মাইনুল হাসানের রিপোর্ট। গুলশানের নিজ বাসায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে পাঠানো চিঠি সরকারের 1 বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, জাতি এর জন্য অপেক্ষা করছিল। সংস্কার ও বিচারের অগ্রগতি হয়েছে, বিএনপি সন্তুষ্ট। আমরা দক্ষিণ পন্থাও না, উত্তর পন্থাও না, আমরা বাংলাদেশের পন্থা, আমরা মধ্যপন্থীতে বিশ্বাস করি। সেই জন্য বাংলাদেশের সকল রাজনৈতিক দল, রাজনৈতিক শক্তি এবং সকল জনগণের প্রতিনিধিত্বকে নিয়ে যারা রাজনীতি করে তাদের সাথে কথা বলছি। আমরা একটা গণমানুষের দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে মনে করি এবং সেই হিসাবে আমরা সকল মানুষের সাথে, সকল রাজনৈতিক দলের সাথে আমরা আলাপ আলোচনা করতে চাই এবং এই দেশের রাজনীতিতে
একটা সৌহার্দ্যপূর্ণ পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ অবস্থান আমরা সৃষ্টি করতে চাই। এরপর মহাখালী গাউসুল আজম মসজিদ কমপ্লেক্স মাদ্রাসায় বাংলাদেশ জামিয়াতুল মোদাররেসিন নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ। বৈঠক শেষে কথা বলেন সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশে ইসলামী কোরআন সুন্নাহর বিপরীতে শরীয়ত বিরোধী কোনো আইন প্রণীত হবে না। আমরা সমস্ত মানুষের সাথে কথা বলছি, রাজনৈতিক অরাজনৈতিক ইসলামপন্থী সমস্ত দলের সাথে কথা বলছি। বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার সম্প্রচার হোক, বিএনপি সেটা চায়, কিন্তু মাদ্রাসা শিক্ষা অঙ্গনকে একটি নির্ধারিত দলীয় রাজনীতির অঙ্গনে পরিণত করতে চায় না। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। কাউকে দেখানোর জন্য বিচার করা হলে সব পক্ষই ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট নাগরিকরা। রাজধানীতে সেমিনারে জুলাই যোদ্ধারা বলেছেন, গণঅভ্যুত্থানে আহতদের রাজনৈতিক পরিচয় বিভক্ত না করে ক্ষতিপূরণ প্রদানের পাশাপাশি তাদের মানসিক ক্ষত নিরাময়ে সরকারকে উদ্যোগী হতে হবে। সরকার পরিবর্তন হলে হয়রানির শিকার হওয়ার আশঙ্কাও রয়েছে তাদের। জান্নাতুল বাকিয়া কেকা রিপোর্ট। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি আয়োজিত ট্রুথ অ্যান্ড হিলিং ইন পোস্ট কনফ্লিক্ট বাংলাদেশ শীর্ষক আলোচনা। জুলাই গণ অভ্যুত্থানে আহত ও ক্ষতিগ্রস্ত 4 জেলার 18 জনের মানসিক অবস্থা ও বর্তমান পরিস্থিতি নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়। কোনো একটা মানুষ অপরাধ করে, তার বিচার করে দিতে পারছে আর সাহস করবে না, কিন্তু দলের প্রধানই যদি এইগুলো করায় মানুষ তো এইভাবেই চলবে। আহত ও ক্ষতিগ্রস্তদের নানান রাজনৈতিক ব্যানারে আশ্রয় ও সুফল প্রদানের অভিযোগ করেন বক্তারা। এই যে শহীদদেরকে নিজেদের দলীয় ব্যানারে রিপ্রেজেন্ট করা, অভিভূত করা, এটা কারণে যেটা হয় তাদের সার্বজনীনতা নষ্ট হয়। বিচার দেখানোর জন্য যদি বিচার করা হয় তখন অনেক সময় নতুন অন্যায় অবিচার হয়ে যায়। সেই জন্য আমাদের যতই, আমি সবার সাথে একদমই একমত যে হ্যাঁ, বিচার করতেই হবে এবং যারা এই ধরনের গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছেন অবশ্যই তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, দেশে হোক কি বিদেশে হোক। কিন্তু একই সাথে আমাদের নিশ্চিত হতে হবে যে সেই বিচারটা সুষ্ঠু হয়। আহতদের ক্ষতিপূরণ ও মানসিক ক্ষত নিরাময়ে গঠিত নাগরিক উদ্যোগে গুরুত্ব তুলে ধরেন আয়োজকরা। এমন একটা বাংলাদেশ গড়ে তোলা যেখানে গুম হবে না, খুন হবে না, রাজনৈতিক হয়রানি হবে না, মানুষ সত্য কথা বলার কারণে, ন্যায়ের কথা বলার কারণে তাদেরকে মিথ্যা মামলায় শাসন হবে না। এই যে 20 to 30% মোর রাইট পজিশনে এন্ড 20-30% মোর আমি যদি লেফট করি, এই দুইটা কনফ্লিক্ট আপনি এই রাষ্ট্রে কিভাবে দূর করবেন যদি তাদের মধ্যে একটা ব্রিজ তৈরি করা না হয়? আমরা কলঙ্কিত যাতে না হই, যেটার কারণে আমি বাচ্চাকে স্কুলে পাঠাতে পারি না, আমি ঘর ভাড়া পাই না, ব্যাংকের লোন পাই না। অভ্যুত্থান পরবর্তী সময়ে সহিংসতা, মব ও হয়রানিমূলক মামলার কারণে যে মনোদৈহিক সংকট হচ্ছে তা আমলে নেয়ার আহ্বান জানান ভুক্তভোগীরা। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রামপুরায় একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা এক ছাত্রকে গুলি ও দুজনকে হত্যার ঘটনায় মামলায় আনুষ্ঠানিক অভিযোগ রেজিস্ট্রারের কাছে জমা দিয়েছে প্রসিকিউশন। এতে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 পুলিশের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় 7 জন আন্দোলনকারীর মরদেহ পোড়ানোর ঘটনায় হওয়া মামলায় 16 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে যুক্তি উপস্থাপন শেষ করেছেন প্রসিকিউশন। মাঝার রহমানের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় একজনকে হত্যা ও 6 জন আন্দোলনকারীর মরদেহ পোড়ানোর ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় 16 জন আসামি, এর মধ্যে 8 আসামি গ্রেপ্তার আছেন। সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন সাবা সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি, ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ উত্তরের সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আব্দুল মালেক, আরাফাত উদ্দিন, কামরুল হাসান, শেখ আফজালুল হক ও সাবেক কনস্টেবল মুকুল চোকদার। পলাতক আছেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক উপপরিদর্শক বিশ্বজিৎ শাহ সহ 8 আসামি। অভিযোগ গঠনের বিষয়ে প্রথমে বক্তব্য উপস্থাপন করে প্রসিকিউশন। হত্যার পরে অথবা জীবিত অবস্থায় এই 6 জনকে যে পুড়িয়ে তাদের শরীর বিকৃত করে দেওয়া হয়েছে, এটাকে আমরা বলেছি যে এটা হলো আদার ইনহিউম্যান অ্যাক্ট, মানে অন্যান্য অমানবিক আচরণ করার অপরাধ। এটাও একটা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। তাদের সকলের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আমরা আবেদন জানিয়েছি। আগামী 13ই আগস্ট এই মামলা থেকে আসামিদের অব্যাহতি চেয়ে বক্তব্য উপস্থাপন করবে আসামিপক্ষের আইনজীবী।
রামপুরায় একটি ভবনে কার্নিশে ঝুলে থাকা আমির হোসেন নামের এক ছাত্রকে গুলি ও 2 জনকে হত্যার ঘটনায় করা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা নিয়ে কথা বলে প্রসিকিউশন। একজন ব্যক্তিকে পুলিশ গুলি করেছিল যে মামলাটা কার্নিশে ঝুলে থাকার, সেই মামলার এবং ওটার সাথে ঘটনাস্থলে একটা মুসা বলে একটা ছেলে ছিল, ছোট শিশু, যার গুলি ভেদ করেছিল, ওদের দাদি মারা গেছে এই ঘটনা, এবং ওই মসজিদের পাশে একজন ব্যক্তি মারা গেছিল নাদিম। মোট 3টি ঘটনার মাননীয় বিজ্ঞ চিফ প্রসিকিউটর মহোদয় আজকে ট্রাইব্যুনাল একে ফরমাল চার্জ দাখিল করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন 2024 সালের 19শে জুলাই আমির হোসেন জুমার নামাজ পড়ে বাসায় ফেরার সময় ধাওয়া খেয়ে নির্মাণাধীন ভবনের আশ্রয় নিলে তাকে কার্নিশে গুলি করে পুলিশ। ওই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বত্র সমালোচনা হয়। মাছড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3rd টার্মিনাল চালু করায় এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন সিভিল এভিয়েশনের নতুন চেয়ারম্যান। সাংবাদিকদের তিনি বলেছেন, ফ্লাইট নির্দেশনা না মেনে গড়ে ওঠা উঁচু ভবন ভাঙতে রাজউককে চিঠি দেওয়া হয়েছে। চকর মালিথার রিপোর্ট। দায়িত্ব নেওয়ার 1 মাস 3 দিন পর সাংবাদিকদের সাথে মত বিনিময় করলেন সিভিল এভিয়েশন অথরিটির নতুন চেয়ারম্যান। সামগ্রিক কার্যক্রম সম্পর্কে জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পরে কাজ করতে এসে আপনার মনে হয়েছে আপনার সামনে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা? চ্যালেঞ্জ হিসেবে আমি বলবো যে আমি আশা হলো দেখি যে 3rd টার্মিনালটা যদি উদ্বোধন হয় আমরা সবাই খুব খুশি হব, দেশের মানুষ খুশি হবে, সরকারও সর্বাত্মক চেষ্টা করছেন, আমরাও চেষ্টা করছি। সুতরাং এইটা যদি একটু ভালোভাবে উদ্বোধন হয় সেইটা। মাইলস্টোন দুর্ঘটনার পর সিভিল এভিয়েশন অথরিটির বাড়তি সতর্কতা বা নজরদারি বাড়ানোর কথা বলেন। সেফটি ওভারসাইট যে আছে, আমরা কিছু ক্রাইটেরিয়া টার্মস কন্ডিশনের মাধ্যমে তাদের কমপ্লাই করার জন্য আমাদের সেই মেকানিজমটা আছে। নিয়ার ফিউচারে বিমানের টেকনিক্যাল গ্লিচটা একটু বেশি হচ্ছে কম্পারেটিভলি। বিমানের ইঞ্জিনিয়ারিং সেকশনেরকেও আমরা বলেছি, তারাও টেক কেয়ার করছে। সংবাদ সম্মেলনে জানানো হয় শিগগিরই কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উদ্বোধন করা হবে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বন্যা পরবর্তী ক্ষতি কাটিয়ে পরিবেশের টেকসই উন্নয়ন নিশ্চিতে সবুজের সাজায় বাংলাদেশ স্লোগানে নোয়াখালীতে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। প্রতিষ্ঠিত মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় নোয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। হুমকিতে থাকা সভ্যতা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রকৃতি ও জীবন ক্লাবকে সাধুবাদ জানান বিশিষ্টজনেরা। আলাউদ্দিন শিবলুর তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসের রিপোর্ট। একদিকে তীব্র খরা ও বন্যা, অন্যদিকে সমুদ্রের লবণাক্ত পানির অনুপ্রবেশে বিপর্যস্ত নোয়াখালীর প্রাণ প্রকৃতি। জলবায়ুর অভিঘাতে ক্রমবর্ধমান পরিবেশগত সংকট হুমকিতে ফেলছে এই জনপদের জীবন জীবিকা। এমন বাস্তবতায় সংকট উত্তরণে বাংলালিংকের সহযোগিতায় প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজ বেষ্টনী গড়ার উদ্যোগ। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে নোয়াখালী জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। এই যে উপকূলীয় অঞ্চল এবং সমুদ্র অঞ্চল, এই জায়গাগুলোতে আমরা বেশি করে বৃক্ষরোপণ করি। এই ধরনের জায়গাগুলোতে কিন্তু এমন গাছ লাগাতে হবে যে গাছগুলো বড় গাছ হয়, শক্ত গাছ হয় এবং যার মাধ্যমে আমরা উপকূলের মানুষকে রক্ষা করতে পারি। এখানে শুধু মানুষ নয়, প্রাণীরাও কিন্তু রক্ষা পাচ্ছে এই গাছের কারণে। আসুন আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। প্রকৃতি রক্ষায় উৎসাহিত করতে তরুণ প্রজন্মের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এত গাছপালা রোপণ আমাদের বিশ্ববিদ্যালয়কে আরো আগের চেয়ে সবুজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বৃক্ষরোপণ করে থেমে না যাওয়া, ওই গাছগুলোকে সঠিক মাত্রায় পরিচর্যা করে সেগুলোকে বড় করা। এখানে বিভিন্ন ফলজ গাছ, বনজ গাছ এবং ঔষধি গাছ রয়েছে, যেগুলো আমরা আমাদের বাড়ির আঙ্গিনাতে লাগাবো। প্রতি বছর আসলে যে পরিমাণ গাছ নষ্ট হয়, অন্তত সেটির কিছুটা হলো এই প্রকৃতি জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে পূর্ণ হবে। প্রকৃতির যে বিপর্যয় ঘটছে, বিশেষ করে নদী ভাঙনের ফলে, সেই বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে হলে আসলে সবুজ বনায়নের কোনো বিকল্প নাই। অতিমাত্রায় বৃষ্টি, বন্যা, জলোচ্ছ্বাস,
বা এই যে অতিরিক্ত গরম, আগামী দিনের আমাদের প্রজন্মকে বাঁচাতে হলে গাছের কোনো বিকল্প নেই। এর মাধ্যমে আমাদের প্রকৃতিও ভালো থাকবে, আমরা প্রকৃতিতে আমরা যারা আছি আমরা ভালো থাকতে পারবো। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সবুজায়নের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশিষ্টজনরা। আমাদের এনএসটিউ ক্যাম্পাস হবে একটা গ্রিন এবং ক্লিন ক্যাম্পাস। এক্ষেত্রে এই আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি আপনাদের যে হেল্পটা এটা আমাদের এগিয়ে নেবে। শিক্ষার্থীরা আপনাদের উদ্যোগ গ্রহণ করেছে এবং সাধুবাদ জানাচ্ছে। আমি আশা করি এই ধারাবাহিকতা প্রকৃতি ও জীবন এই প্রতিষ্ঠানটি বজায় রাখতে সক্ষম হবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং এলাকার জনগণ অনুপ্রাণিত হবে বৃক্ষরোপণের জন্য, গ্রিন করার জন্য তাদের যে উদ্যোগ, আমি সেই উদ্যোগকে স্বাগত জানাই। আমি বিশ্বাস করি তাদের সাথে তাদের এই উদ্যোগকে দেখে সমাজের অন্যান্য সংস্থা এবং সামাজিক সংগঠনগুলো এগিয়ে আসবে। উপকূলের প্রাণ প্রকৃতি রক্ষায় সবুজায়নকে সামাজিক আন্দোলনে পরিণত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। জীববৈচিত্র্যে ভরপুর বাংলাদেশে রয়েছে বিভিন্ন প্রজাতির পাখির বিচরণ। বিভিন্ন আকার আকৃতির বর্ণিল এসব পাখির উপস্থিতিতে প্রাণবন্ত থাকে প্রকৃতি ও পরিবেশ। মানবসৃষ্ট নানা কর্মকাণ্ডে একদিকে যেমন প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে হুমকিতে বিভিন্ন প্রজাতির পাখি। পরিবেশে ভারসাম্য রক্ষায় পাখির কলোনি সংরক্ষণে সচেতনতা বাড়ানোর পাশাপাশি কার্যকর ও পরিকল্পিত উদ্যোগ জরুরি মনে করছেন পরিবেশবাদীরা। পাখির কলোনি সংরক্ষণ নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। খাবার থেকে শুরু করে আত্মরক্ষা সব কাজেই বিভিন্ন প্রজাতির পাখির মাঝে রয়েছে অপূর্ব সামাজিকতা। বাঁশঝাড় ও বিভিন্ন বৃক্ষজাতীয় উদ্ভিদে দল বেঁধে বাস করে বিভিন্ন প্রজাতির বক। দিনে একাকী বা জোড়ায় বিচরণ করলেও সন্ধ্যা নামতেই দল বেঁধে বড় গাছে আশ্রয় নেয় পানকৌড়িও। শামুকখোল ও দীর্ঘ চঞ্চু বিশিষ্ট ছোট মদনটাক পাখিও কলোনি তৈরি করে বাস করে। খাদ্য গ্রহণ শেষে পড়ন্ত বিকেলে নিরে ফেরে এসব পাখি। দলবদ্ধভাবে বসবাস করে প্রকৃতির নিপুণ কারিগর বাবুই পাখিও। তাল বা খেজুর গাছে দৃষ্টিনন্দন বাবুইয়ের বাসা মন কেড়ে নেয় প্রকৃতিপ্রেমীদের। তবে জলাশয় দূষণ, কৃষি জমিতে রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ, আবাসস্থল ধ্বংস এবং নিরাপদ প্রজননস্থলের অভাবে অস্তিত্ব হুমকিতে এসব পাখি। জনসচেতনতার পাশাপাশি কার্যকর পদক্ষেপের মাধ্যমে দলবদ্ধ পাখির কলোনি সংরক্ষণ নিশ্চিত হলে সুস্থ থাকবে পরিবেশ প্রতিবেশ, সমৃদ্ধ হবে দেশের জীববৈচিত্র্য। আফরোজা হাসি, চ্যানেল আই। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, স্বাস্থ্য খাতে দুর্নীতি বন্ধ এবং শৃঙ্খলা ফেরাতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা তহবিল থেকে অর্থ নিয়ে জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। অন্তর্বর্তী সরকারের 1 বছরের স্বাস্থ্য খাতে অর্জন এবং ভবিষ্যৎ সংস্কার পরিকল্পনা নিয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন উপদেষ্টা। দেশে প্রায় 7,000 চিকিৎসকের সংকট রয়েছে জানিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, শীঘ্রই 3,000 চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। মাইলস্টোনে দুর্ঘটনায় আহত শিশুদের চিকিৎসা দিতে সিঙ্গাপুর, ভারত ও চীন থেকে চিকিৎসক আনা হয়েছে বলেও জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। আমরা এই চিকিৎসার জন্য প্রধান উপদেষ্টার তহবিল থেকে কিছু টাকা নেই, আমরা তারপর শুরু করি এদেরকে চিকিৎসা দেওয়া। এবং আমাদের সরকারের যা ক্ষমতা সেই অনুযায়ী পুরো চিকিৎসাটা ছিল, কোনো টাকা পয়সা তাদেরকে দিতে হয়নি। আমরা সম্পূর্ণ ফ্রিতে এই চিকিৎসা করার কথা ঘোষণা দিয়েছিলাম। সচিব নিবাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজনে জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে। স্কাটনে সচিব কোয়ার্টারে অনুষ্ঠানের আয়োজন করেন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা। অনুষ্ঠানে জুলাই শহীদের স্মরণে ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ASM সালেহ আহমেদের সভাপতিত্বে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পরিবারের সদস্যরা ছিলেন। দেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করতে ছাত্র জনতা ত্যাগের কথা নিয়ে আলোচনা করেন বক্তারা। আলোচনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব নির্বাচনের প্যানেল পরিচিতি অনুষ্ঠিত হয়েছে। রাজধানী সুপার স্পেশালাইজড হসপিটালে জাতীয়তাবাদী চিকিৎসক পরিষদের নির্বাচন উপলক্ষে একটি গ্রুপ পরিচিতি সভা করে।
বিভাজন পরিহার করে চিকিৎসকদের পেশাদারিত্বের সাথে ডাক্তার আজিজ, ডাক্তার শাকুর প্যানেলকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। আগামী 9 আগস্ট উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। এবারে নিটোল ডাটা আন্তর্জাতিক সংবাদ। ভয়াবহ দাবানলে পড়ছে ফ্রান্সের দক্ষিণাঞ্চলের কোরবেরেস পর্বত। এই ঘটনায় একজন নিহত হয়েছে, আহত হয়েছেন 13 জন। এপির প্রতিবেদনে বলা হয়েছে, উষ্ণ আবহাওয়া এবং বাতাসের প্রতিকূলতায় গত মঙ্গলবার থেকে শুরু হওয়া এই দাবানল চারিদিকে ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে 16,000 হেক্টর বেশি এলাকা পুড়ে গেছে। দেশটির ফায়ার সার্ভিস বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করেছে। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। শুরু হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ফোক রিয়ালিটি শো ম্যাজিক বাউলিয়ানা 2025। স্কয়ার টয়লেটরিজের পৃষ্ঠপোষকতায় এবং সান ফাউন্ডেশনের উদ্যোগে আসছে প্রতিযোগিতার 5ম আসর। রাজধানীতে সংবাদ সম্মেলনে আয়োজকরা বলেন, এবারের আসরে বিচারক হিসেবে থাকছেন শফি মণ্ডল, পার্থ বড়ুয়া এবং নিগার সুলতানা সুমি। অনুষ্ঠানটি সম্প্রচার করবে মাছরাঙ্গা টেলিভিশন। আয়োজনে অংশ নিতে আগ্রহীদের ম্যাজিক বাউলিয়ানা ওয়েবসাইটে ভিজিট করতে বলেছেন আয়োজকরা। সেসবে অনুষ্ঠানে ছিলেন স্কয়ার টয়লেটরিজের সিইও মালিক মোহাম্মদ সাইদ, মিডিয়াকম লিমিটেডের সিইও ও মাছরাঙ্গা টেলিভিশনের এক্সিকিউটিভ ডিরেক্টর অজয় কুমার কুন্ডু এবং স্কয়ার টয়লেটরিজ লিমিটেডের হেড অব মার্কেটিং ডক্টর জেসমিন জামান। এবারে কৃষি সংবাদ। চীনের বেইজিং জাতের হাঁস পালন করে স্বাবলম্বী হয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার রশিদুল ইসলাম। বর্তমানে তার প্রতি মাসে আয় প্রায় 5 লাখ টাকা। তার সফলতা দেখে অন্যরাও অনুপ্রাণিত হচ্ছে। এবারে প্রকৃতি সংবাদ। নদী ভাঙনে বিলীন হয়েছে পদ্মা সেতু প্রকল্পের রক্ষা বাঁধের প্রায় 550 মিটার অংশ। 50টির বেশি বসত বাড়ি ও 35টি ব্যবসা প্রতিষ্ঠান নদী গর্ভে চলে গেছে। ভাঙন আতঙ্কে 2 শতাধিক ঘর সরিয়ে নেওয়া হয়েছে। ভাঙন ঠেকাতে ক্ষতিগ্রস্ত অংশে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ও জিও টিউব ডাম্পিং করছে পানি উন্নয়ন বোর্ড। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের উপর নতুন শুল্কাহার কার্যকর হয়েছে। এতে বাংলাদেশকে মার্কিন বাজারে পণ্য রপ্তানিতে অতিরিক্ত 20% সহ মোট 35% শুল্ক দিতে হবে। ওদিকে রাশিয়া থেকে তেল আমদানির কারণে ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানির উপর মোট শুল্ক হার বেড়ে দাঁড়াবে 50%। মার্কিন প্রেসিডেন্ট সংক্রান্ত নির্বাহী আদেশ সই করেছেন, যা 21 দিন পর অর্থাৎ 27শে আগস্ট কার্যকর হবে। এর আগে ভারতের উপর উল্লেখযোগ্য মাত্রায় শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছিলেন ট্রাম্প। রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য দিল্লিকে লক্ষ্য করাটা অন্যায় ও অযৌক্তিক বলে এর কড়া প্রতিক্রিয়া জানায় ভারত। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মেজর সাদিকুল হকের স্ত্রী সুমাইয়া জাফরিনে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহকে দুদকের মামলায় গ্রেপ্তারের পর আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ। বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। শাকির আদনার রিপোর্ট। রাজধানীর বসুন্ধরায় কেবি কনভেনশন হলে গত 8 জুলাই বিদেশে কর্মী প্রশিক্ষণের কথা বলে 300 থেকে 400 ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীকে জড়ো করার অভিযোগে মেজর সাদিকুল হকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
ওই ঘটনায় ভাটারা থানায় পুলিশের দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জাফরিনকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ডের আবেদন করলে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। ওই ঘটনায় 28 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রবিরোধী কোনো ষড়যন্ত্র বা নাশকতা এরকম কোনো কিছু ছিল কিনা এবং আমাদের কাছে যে গোয়েন্দা তথ্য রয়েছে সেইটার ভিত্তিতে আমরা কাজ করছি এবং ইতিমধ্যে যারা গ্রেফতার হয়েছে তাদের কাছ থেকে প্রাপ্ত জবানবন্দি এবং সেখান থেকে প্রাপ্ত তথ্য এগুলো ধরে আমরা তদন্ত কার্যক্রমটা এগিয়ে নিচ্ছি। গোয়েন্দা পুলিশের একটি দল বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে দুদকের মামলায় রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে গ্রেপ্তার করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজবুল আহসান কলিমুল্লাহকে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে। আপনারা জানেন তার বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে এবং সেই মামলায় দুদকের অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করেছে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগে গত 18 জুন নাজমুল আহসান কলিমুল্লাহ সহ 5 জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। শাকির আদ্দান, চ্যানেল আই, ঢাকা। বিমান দুর্ঘটনা ভয়াবহতা কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে উত্তরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা কার্যক্রম। অভিভাবকদের মতামতের ভিত্তিতেই ধাপে ধাপে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফেরানো হচ্ছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। ক্লাসে শিক্ষার্থীদের মনোযোগ ফেরাতে কাজ করছেন শিক্ষকরা। এদিকে বার্ন ইউনিট থেকে কাব্য নামে আরও এক শিক্ষার্থী ছাড়পত্র পেয়েছে। সাদি মাহমুদের রিপোর্ট। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার পর পেরিয়ে গেছে প্রায় 2 সপ্তাহ। ভয়াবহ সেই স্মৃতি বুকে নিয়েই ক্লাস করছেন শিক্ষার্থীরা। আপাতত ক্লাসে মনোযোগী হওয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাদের জন্য। একটু পরপর বিমান যায়, তারপর আমরা ওইদিকে তাকালেই আমরা ভবনটা দেখতে পাই। আমাদের এখনো সেই ভয় লাগে। এটা তো কাটিয়ে উঠতেই হবে আমাদেরকে। আমাদের পড়ালেখায় ফিরে যেতে হবে, স্বাভাবিক জীবনে ফিরে যেতে হবে। মানসিক অবস্থা পেরিয়ে আসলে চেষ্টা করতেছি, আমরা যত সম্ভব চেষ্টা করতেছি। আমাদের টিচার আমাদের অনেক সাপোর্ট করতেছে এই বিষয়টা নিয়ে। পাশাপাশি শিক্ষার্থীদের মানসিকভাবে সহায়তা করা আরও বেশি গুরুত্বপূর্ণ, আর সেটিই করে যাচ্ছেন শিক্ষকরা। একটা স্টুডেন্ট বা নিজের সন্তানকে সবসময় হেল্প করার চাইতে তার মনোবলটা ফিরিয়ে দেওয়াটা বাবা মা শিক্ষকের সবচেয়ে বড় কাজ। তুমি পৃথিবীতে যে ধরনের সিচুয়েশন মুখোমুখি হয়েছো, আল্লাহ না করুক এর চাইতে আরও খারাপ সিচুয়েশনের মুখোমুখি তুমি হতে পারো। তোমাকে সেটা ফেস করতে হবে এবং ওখানে তোমার কী করণীয় এটা বের করতে হবে। দুঃখজনকভাবে হলেও এটা খুবই খারাপ একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাদের এই লার্নিংটা করতে হচ্ছে। এটা হওয়ার আসলেই কথা ছিল না। আপাতত কলেজ পর্যায়ের ক্লাস পুরোদমে চললেও স্কুল পর্যায়ের ক্লাস শুরু হতে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। নিজ প্রতিষ্ঠানে কর্মকর্তা স্বজনকে ব্যবসায়ী সাজে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমিলা জামান ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়ে মামলাটি করেন দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক সোয়ায়েব ইবনে আলম। মামলার এজাহারে বলা হয়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন আরামেট গ্রুপ ক্রিসেন্ট ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের মালিক সাজিয়ে 2019 সালে ইউসিবিএল চট্টগ্রাম জুবিলি রোড শাখায় একটি চলতি হিসাব খুলে প্রতিষ্ঠানটির নামে 2020 সালে ঋণ অনুমোদন করে। এ নিয়ে গত 2 সপ্তাহে জাবেদ, তার স্ত্রী রুকমিলা জামান, ইউসিবিএল কর্মকর্তা সহ 24 জনের বিরুদ্ধে চট্টগ্রামে 3টি মামলা করল দুদক। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটি শহরে কিছু এলাকাসহ বিভিন্ন উপজেলায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে জেলা শহরে কয়েকটি এলাকা ছাড়াও বরকল, বাঘাইছড়ি, জুরাছড়ি উপজেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের বাঁধের 16টি জলকপাট দিয়ে 3 ফুট করে পানি ছাড়া হচ্ছে। এতে প্রায় 58,000 কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। পানি বাড়ার কারণে রাঙামাটি শহরের আসাম বস্তি, শান্তিনগর, রিজার্ভ বাজার, পুরান বস্তি এলাকায় বসতবাড়িতে পানি ঢুকে পড়েছে। দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। বন্যা কবলিত এলাকাগুলোয় সরকারি সহায়তা পৌঁছে দিতে কাজ করছে জেলা প্রশাসন। আমরা চেষ্টা করতেছি আর্লিতে যাতে এক বিপদ সীমা ক্রস না করে, সেই কারণে আমরা রিজার্ভারের পানির লেভেল কন্টিনিউয়াস মনিটরিংয়ের মাধ্যমে স্পিলওয়ের গেট ওপেনিং দেওয়া পর্যায়ক্রমে বাড়ানো বা কমানো হবে। আমাদের টার্গেট থাকবে 109 ফিট। আর আমরা চেষ্টা করব 5টা ইউনিট এই সময়ে কন্টিনিউয়াস চালু রাখার।
প্রিয় দর্শক, সংবাদ শেষ করছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিয়ে। ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করবে ইসি। পোস্টাল ব্যালটে ভোট দেবেন প্রবাসীরা। সুন্দরভাবে নির্বাচন করা প্রধান কাজ বললেন প্রধান উপদেষ্টা। সংস্কার এবং মানবতা বিরোধী অপরাধের বিচারেও অগ্রাধিকার। নভেম্বর ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান, বললেন হুমায়ুন কবির। নির্বাচনে বিজয়ী হলে হবেন প্রধানমন্ত্রী, মন্তব্য। বিকেলে চাঁদাবাজি নিয়ে ফেসবুক লাইভের পর রাতে গাজীপুর চৌরাস্তায় প্রকাশ্যে এক সাংবাদিককে নৃশংসভাবে খুন, এখনও গ্রেপ্তার হয়নি কেউই। দেখানোর জন্য করা বিচার সব পক্ষই ক্ষতিগ্রস্ত হয়, মন্তব্য। গণ অভ্যুত্থানে আহতদের দলীয়ভাবে বিভক্ত না করে ক্ষতিপূরণের তাগিদ। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে নোয়াখালীতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। হুমকিতে থাকা সভ্যতা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channeline.online.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সাথে থাকবার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।